কলা না? না বেশি কিছু খাবো না আমি। এত সকাল সকাল কার ফোন? আর বলো না জিএম সাহেব, একটা কাজের জন্য এতবার ফোন দেওয়া লাগে? দাঁড়াও, আজ অফিসে গিয়ে জিএম কে কড়া ধমক দিতে হবে। সে তোমাকে এত বিরক্ত কেন করে? আরে না না, তোমার কিছু বলার দরকার নেই, আমি ম্যানেজ করে নেব। আর না, আমি আর খেতে পারবো না, আমার অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আর আমার জন্য অপেক্ষা করতেছে, আমার যেতে হবে। ও কি অপেক্ষা করছে? স্পেশাল কেউ? আরে না না, দেখো না বারবার ওই জিএম সাহেব ফোন দিচ্ছে, ওনার কথাই বলছিলাম। জিএম এর প্রায়োরিটি আমার নাস্তার চেয়েও বেশি। কাম অন ডার্লিং, তোমার থেকে আমার কিছু বেশি আছে বলো? তোমার প্রায়োরিটি সব থেকে বেশি। এটা খেয়ে যাও। না বললাম তো খাবো না, অনেক লেট হয়ে গেছে, দেখো না বারবার ফোন দিচ্ছে। থাকো, অনেক লেট হয়েছে। সরি মামা, দেরি হয়ে গেল। কি অবস্থা তোমার বলো? তা তো তোমার দেরি হবে, আমার থেকে বইয়ের প্রায়োরিটি যে বেশি। আরে কি বলতেছো, বাদ দাও। তারপর কি অবস্থা তোমার? ডাক্তারের কাছে গিয়েছিলে? হ্যাঁ, ডাক্তারকে যাওয়া হয়েছে। ডাক্তার বললো সব ঠিক আছে, শুধু ডায়াবেটিক্সের প্রেশারটা একটু বেশি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি ঠিকভাবে ওষুধ দাও, আর হচ্ছে চিকিৎসার জন্য কোনো কমতি না হয়, বুঝছো? দরকার হলে আমরা বড় কোনো ডাক্তার দেখাবো, বুঝছো? টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করবো না, আমি তো আছি। তোমার জন্য কিছু, আর তুমি হচ্ছে এটা রাখো। আচ্ছা আবির, হ্যাঁ বলো। এভাবে আর কতদিন চলবে? তুমি কি সীতাকে তোমার ডিভোর্সের ব্যাপারে কি জানিয়েছো? তুমি ডিভোর্স বারবার এটা বলতেছো কেন? রিল্যাক্স, আমি তোমাকে বলছি না যে এটা এটা আইনি জটিলতা আছে, এটা সারতে একটু সময় লাগবে। কিন্তু আবির, মা তো খুব চাপ দিচ্ছে, আর এভাবে তোমার সাথে মেলামেশা করা এলাকার লোকজনও খুব ভালো কথা বলতেছে। হ্যাঁ ম্যান, এলাকার লোক করতেছে কেন? তোমার বিপদের সময় তোমার কি এলাকার লোক পাশে আছে না আমি আছি? এলাকার লোকজনের কথা শুনো, ওদের কাজ হচ্ছে মানুষের ভুল ধরা, কে কি করলো তার পিছনে লেগে থাকা, আর তুমি এলাকার লোক করতেছো। মা কেমন আছো? এই তো ভালো। ডাক্তার কি বললো? মা, ডাক্তার বলছে তোমাকে কোনো চিন্তা না করতে, কিছু ওষুধ দিচ্ছে, বলছে খেলেই তুমি ঠিক হয়ে যাবে, আর কিছু পরীক্ষাও দিচ্ছে। মা, আমি কিছু টাকা দিয়েছি, বলেছে তোমার চিকিৎসায় কাজে লাগবে। এগুলো তোর কাছেই রাখ, কারণ সংসারটা তো তুই দেখছিস। হ্যাঁ মা, বাবা মারা যাওয়ার পর আবির আমাদের সংসারের পুরো দায়িত্বটাই নিয়ে নিয়েছে। একটা অফিস ক্লার্কের জন্য কেউ এতটা করে আমি কখনো দেখিনি। বাবার জন্য না আপু, সে তোর প্রতি আকর্ষণ বোধ থেকে এসব করছে। দেখিস, যেই দিন আকর্ষণ শেষ হয়ে যাবে সেই দিন আর এই দায়িত্ববোধ থাকবে না। তুই কথা কম বল। এই যে দামি দামি ড্রেস পরতেছিস, নামি দামি কলেজে ভর্তি হয়েছিস, আবির না থাকলে একবার হতো। তার মানে তুই বিনিময় নিচ্ছিস আবিরের কাছ থেকে? এটা তো কোনো বিনিময় না মা, এটা সমঝোতা। আমাদের জীবন বাঁচানোর জন্য তুই সমঝোতা বলছি মা। কিন্তু এর ফল কি হবে ভেবে দেখেছিস আপু? আবির ভাইয়া যদি তোকে বিয়ে না করে? তুই এমন কেন ভাবছিস নবীনা? আবির আমাকে কথা দিয়েছে কিছুদিনের মধ্যেই ওর বউকে ডিভোর্স দিয়ে মায়ের সাথে কথা বলতে আমাদের বাড়িতে আসবে। এ ধরনের সম্পর্ক ভালো হয় না মা, ফলাফল যাই হোক না কেন একজনের কপাল তো পুড়বেই। মা, এসব তুমি কি বলছো? তুমি ওদের সংসারের কথা ভাবো। এই যে এত খরচ, তোমার চিকিৎসা, নবীনের পড়াশোনা, সব কই থেকে আসবে? আর আর আমি তো কোনো অন্যায় করছি না মা। আবির আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করবে, ও কথা দিয়েছে। ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তাই করিস, কিন্তু এ ধরনের সম্পর্ক কখনো সফল হয় না মা। আমি গেলাম, আমার কোচিং এর সময় হয়ে গেছে।
রাত তো হলো, চলো এবার ঘুমোতে চলো। আবির, তুমি কেমন যেন বদলে যাচ্ছ। অফিস ব্যবসায় তোমার আগের মতো মন নেই। অফিসের কাজটা অফিসেই করি, বাসায় কেন? আবির, তুমি জানো কাল আমার অফিসের ফাইনাল অডিট, আর আজ রাতের মধ্যে আমাকে সব কমপ্লিট করতে হবে। আচ্ছা ঠিক আছে, সেটা তো বুঝলাম, কিন্তু সেটার দায়িত্বে তো আমাদের অফিসের অ্যাকাউন্টেন্ট আছে, তো ওই অ্যাসাইনমেন্টটা তো উনি করতে পারবে। আবির, এই অফিস আমার বাবার, আর এখনো আমি চালাচ্ছি। আর আমার অফিসের কাজ আমি কাকে দিয়ে করাবো সেই কৈফিয়ত আমি কাউকে দিই না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কাজ করো, আমি ঘুমোতে গেলাম। সত্যি ঘুমাতে যাবা নাকি? নাকি? তোমার এই নাকির মানে কি? না, আমি বলতে চাইছি সত্যি ঘুমাবা নাকি সেই দিনের মতো জিএম এর ফোন আসলে ব্যবসার আগাম প্ল্যান করবা? উফ ঈশিতা, তোমার মনে হয় শুধু সন্দেহ সন্দেহ আর সন্দেহ, এসব আমার একদমই ভালো লাগে না। গুড, খুবই ভালো সংবাদ। নবীনাকে তুমি একটা ভালো কলেজে ভর্তি করেছো। থ্যাংক ইউ আবির, তুমি না থাকলে যে এটা কিভাবে করতাম। থ্যাংক ইউ বলার কি আছে এখানে? তোমার বাবা আমাদের একজন অফিসের সিনিয়র কর্মচারী ছিলেন, আমাদের ফ্যাক্টরিতে একটা দুর্ঘটনায় উনি মারা গেছে, আর উনি মারা যাওয়ার সময় ওনাকে আমি কথা দিয়েছিলাম যে তোমাদের পরিবারের দায়িত্ব আমি নিব। আচ্ছা আবির, এটা কি শুধুই আমার বাবার প্রতি শ্রদ্ধাবোধ, দায়িত্ববোধ, অন্য কি কিছুই নেই? না, এরকমটা কেন হবে? আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আমি চাই সারা জীবন তোমার দায়িত্ব নিতে। আগামীকালকেই আমি তোমাদের বাসায় যাব, গিয়ে আন্টিকে আমাদের বিয়ের বিষয়ে কথা বলে আসবো। খুশি? হ্যাঁ, হ্যালো ঈশিতা। হ্যাঁ হ্যাঁ, আমি একটা ক্লায়েন্ট মিটিংয়ে আছি, তো তাই আমার একটু ফিরতে দেরি হবে। কি বললে, আগামীকাল সন্ধ্যায়? কিন্তু না মানে, কিন্তু আগামীকাল, আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আগামীকাল সন্ধ্যায় শেরাটনে পৌঁছে দেবো। আচ্ছা ঠিক আছে, ওকে। সরি মৌমিতা, আমার মনে হয় আগামীকালকে তোমাদের বাসায় যাওয়া হবে না, জরুরি একটা ক্লায়েন্ট মিটিং আছে, ওখানে অ্যাটেন্ড করতেই হবে। সো বুঝতে পারছি, মানুষের ইচ্ছা না থাকলে যে কত এক্সকিউজ দিতে পারে। এক্সকিউজের এখানে কি আছে? এটা খুবই সিম্পল এবং নর্মাল। আমি তোমার সাথে তোমার সামনেই কথা বললাম, তুমি তো শুনলে যে আমি ঈশিতার সঙ্গে কথা বললাম যে আমাদের একটা ক্লায়েন্ট মিটিং আছে, ও আমাকে বলতেছে, তো এটা অ্যাভয়েড করার কোনো ওয়ে নেই। এরকম তারিখ গত কয়েক বছর তুমি ওকে কতবার দিছো? আচ্ছা ঠিক আছে, আমি তো বললাম যে তোমাকে আমি খুবই সিরিয়াস। আমি আমার ক্লায়েন্ট মিটিংটা শেষ করে এসে দরকার হলে তোমাদের বাসায় গিয়ে আমাদের বিয়ের দিন তারিখটা ঠিক করবো, আমাদের ঠিক করবো দিন তারিখ, সব কিছু ঠিক করে চলে আসবো। ওকে? ঈশিতা, আগামী মাসের 12 তারিখে আমার 2-3 দিনের জন্য চট্টগ্রাম যেতে হবে। কেন, নতুন কাউকে পেয়েছো নাকি? মানে কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে তুমি তো দেখি সিরিয়াস নিয়ে নিয়েছো, আমি তো জাস্ট ফান করেছি। আচ্ছা বলো, তোমার কি এমন গুরুত্বপূর্ণ কাজ, কিসের জন্য তোমার চিটাগাং যাওয়া লাগছে? আমি তোমাকে বলেছিলাম না যে আমি আলাদা করে একটা বিজনেস খুলতে যাচ্ছি, তো ওটারই হচ্ছে আমার ক্লায়েন্ট মিটিং আছে, এই জন্যই যেতে হবে। কেন, আমার কোম্পানিতে কাজ করতে তোমার কোনো সমস্যা হচ্ছে? আরে না না, আমি আসলে চাচ্ছিলাম যে আমার একটা নিজস্ব বিজনেস থাকুক, আর তুমিও গর্ব করে বলতে পারো যে তোমার হাজবেন্ডের একটা নিজস্ব বিজনেস আছে, সে একজন বিজনেসম্যান। ও আচ্ছা, তাহলে তুমি জিএমকে সাথে নিয়ে যাও, তাহলে তোমার উপকার হবে। তুমি বারবার এই জিএম জিএম কেন করো? কারণ আমি দেখেছি জিএম এর প্রতি তোমার আস্থা ও বিশ্বাস অনেক বেশি। যাই হোক, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো।
তারপর নবীনা, তোমার কি অবস্থা বলো? কলেজ কেমন চলছে তোমার? ভালো। গুড, ভেরি গুড। শোনো, মন দিয়ে পড়াশোনা করবে, আর কোনো রকম সমস্যা হলে আমি তো আছি। বাবা আবির, 12 তারিখ তো খুব অল্প সময়, এত কিছু এই সময়ের মধ্যে কিভাবে সম্ভব? সেটা আপনাকে চিন্তা করতে হবে না, সব কিছু আমি করব। আর এখনও যেহেতু ঈশিতাকে ডিভোর্স দেওয়া হয়নি, সো আমি ভাবতেছি যে আমাদের বিয়ের পর মৌমিতা এখানেই থাকুক। কোনো এক সময় আমরা সময় করে আলাদা বাসায় ওকে আমি নিয়ে যাব। কিন্তু ভাইয়া, এটা করা কি ঠিক হবে? লোকজন কি বলবে? এখন লোকজন কিছু বলে না। শোনো, লোকজনের কথায় কান দিয়ে কোনো লাভ নেই। এখন নিজের সুবিধাটা বুঝতে হবে। আর লোকজনের স্বভাব হচ্ছে অন্যের দোষ ধরা। সো লোকজনের কথায় কান দিয়ে কোনো লাভ নেই। লোকের কথা কিছু শুনতে হয় বাবা। সমাজ সমালোচনা করে বলেই আমরা ভালো মন্দের ফারাকটা বুঝতে পারি। লোকেরা দোষ ধরে বলেই আমরা সঠিক পথে চলার চেষ্টা করি। মা, আমি এতে রাজি। আবিরের উপর আমার বিশ্বাস আছে, ও যেভাবে বলবে সেভাবেই হবে। শোন মা, শুধু সম্পর্ক গড়লেই হয় না, সম্পর্কটার স্থায়িত্ব দিতে হয়। ঠিক আছে, তোর যখন এত ইচ্ছে, তখন তুই যেভাবে বলবি সেভাবেই হবে। কি ব্যাপার, এত সেজে গুজে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? না, কোথায় যাবো? অফিসে যাচ্ছি। এতদিন হয়ে গেল, তুমি তোমার নতুন সঙ্গীর সাথে আমাকে পরিচয় করে দিলে না? মানে তুমি কি বলতে চাচ্ছ? কার সঙ্গে? কেন, তোমার নতুন বিজনেস পার্টনারের সাথে। তার সঙ্গে দেখা করে তুমি কি করবা? তোমার তো ফোটা কানা করিও নাই। আমি ইনভেস্ট না করলে ব্যবসা করবে কি দিয়ে? তাই কার সাথে ব্যবসা করবে সেটা আমাকে দেখতে হবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তোমাকে দেখা করে দেবো। আমি সুযোগ করে অবশ্যই তোমাকে দেখা করাই দেবো। আর আমার আজকে অনেক লেট হয়ে গেছে, আমি যাই। একটু বসো, তোমার সাথে কথা আছে। হ্যাঁ, তুমি কি বলতে চাচ্ছ সেটা বলো। শোনো, আমি তোমাকে নিয়ে আগামী সপ্তাহে 1 মাসের জন্য সুইজারল্যান্ড যাব। সুইজারল্যান্ড? কেন? অনেক দিন হয়ে কোথাও বেড়ানো হয় না, তাই তোমার আর আমার মাঝে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, সেটা দূর করতে চাই। তাছাড়া সুইজারল্যান্ডের ব্যবসাটা আবার রান করব, এবং সেই ব্যবসাটা তুমি দেখবে। কিন্তু তোমার অফিসের কাজ কে দেখবে? ওইটা আমার অফিস, আমি বসবো, তোমার চিন্তা না করলেও চলবে। কিন্তু ঈশিতা, আমি মতামত বা কৈফত চাইনি, আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি। এখন তুমি তোমার কাজে যেতে পারো। আর শোনো, কাল রাতে তুমি তোমার ফোন ডাইনিংয়ে রেখে গিয়েছিলে। একটা নাম্বার থেকে অনেকবার ফোন আসছিল, সম্ভবত জিএম সাহেবের। আচ্ছা, আমার এমনিতেই লেট হয়ে গেছে, আমি তো আসি। আপু, এই সময় এভাবে মন খারাপ করে রাখলে তো তোর শরীর আরো বেশি খারাপ করবে। কি করবো বল? আজ 4 মাস যাবত আবিরের কোনো খবর নেই। সে বিয়ের 1 সপ্তাহ পর চলে গেছে, না কোনো ফোন না কোনো যোগাযোগ। আমি তোকে বলেছিলাম না এই বিয়ের ফলাফল ভালো হবে না? আসলে উনি তোর শরীরের লোভে তোকে ভালোবেসেছিল, এখন সেই মোহ কেটে যাওয়ায় কেটে পড়েছে। না, আমার মনে হয় আবিরের কোনো বিপদ হয়েছে। আমি তোকে আগেই বলেছিলাম ওই লোকটার বউয়ের টাকার গোলাম, সে টাকা ছেড়ে তোর কাছে কখনোই আসবে না। আজ 4 মাস হয়ে গেল, আসতে না পারুক অন্তত একটা ফোন তো করবে। হ্যালো আবির, এতদিন কোথায় ছিলে? আর বলো না, হঠাৎ করে আমাকে সুইজারল্যান্ড যাওয়া লাগছে। বিভিন্ন কাজের মধ্যে আটকা পড়ে গেছিলাম, এই জন্য আর আসতে পারিনি। খুব একটা ঝামেলার মধ্যে ছিলাম। আমি গতকালকেই দেশে ফিরে আসছি, আর এসে তোমাকে ফোন দিলাম। তুমি গতকাল দেশে এসে আজ আমার খোঁজ নিচ্ছ, তাও আবার ফোনে। শোনো, তুমি বাসায় আসো তাড়াতাড়ি, তোমাকে একটা কথা বলার আছে। মৌমিতা, তোমার সাথে এই মুহূর্তে আমার দেখা করা খুবই কষ্টকর, কারণ তোমার আমার বিষয়টা অলরেডি ঈশিতা জেনে গেছে। আর ও আমার সঙ্গে এখন এমন বিহেভিয়ার করতেছে যেন আমি একটা অপরাধী। তুমি তো আসলেই অপরাধী, তুমি আমার কাছে অপরাধী।
তুমি ঈশিতার কাছে অপরাধী, আর এখন তো তুমি তোমার অনাগত সন্তানের কাছে অপরাধী। হ্যাঁ, তুমি কি বললো? তুমি সত্যি বলতেছো? শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি তোমার বাসায়। কি ব্যাপার, তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? কোথাও যাচ্ছ নাকি? না, কোথাও না, আমি তো অনেকদিন পর দেশে আসলাম, তাই ভাবলাম যে বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে আসি। তোমাকে আর আমি একা কোথাও যেতে দেবো না। বিদেশ থেকে এসে বুঝতে পেরেছি তোমার সঙ্গ আমার কত প্রয়োজন। এখন থেকে তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব, এমনকি দুজনে একসাথে অফিসে যাব। না, কি হয়েছে তোমার বলো তো? তুমি হঠাৎ করে এরকম পাগলামি কেন শুরু করলে? পাগলামি না আবির, আমি চাই না তুমি আমার জীবন থেকে হারিয়ে যাও, কেউ তোমাকে আমার জীবন থেকে কেড়ে নিক। কি আবল তাবল বলছো? আর তোমার লাইফ থেকে আমাকে কে কেড়ে নেবে? তোমার মতো হ্যান্ডসাম ছেলেকে কেড়ে নেওয়ার মতো মেয়ের অভাব নেই, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের ব্যবসা গুটিয়ে সুইজারল্যান্ড চলে যাব। আর কি বলছো তুমি এসব? এটা কি সম্ভব কখনো? কেন সম্ভব নয়? তুমি ভালো করেই জানো আমি যা চাই তাই করি। বাবার অমতে তোমার মতো গরিব অফিস কর্মচারীকে বিয়ে করা কি অসম্ভব ছিল না? কিন্তু ঈশিতা, তুমি কিচ্ছু ভেবো না, আমি সব কিছু ঠিক করে এসেছি। আগামী মাসে আমরা বিদেশ চলে যাব, আর এই কয়দিন তোমাকে নিয়ে বাংলাদেশটা ঘুরে দেখতে চাই। তুমি যা ভালো মনে করো। তুমি একটু বসো, আমি রেডি হয়ে আসি, তোমাকে নিয়ে গুলশান ক্লাবে যাব। আপু খেতে চল, আর কতক্ষণ না খেয়ে থাকবি? এভাবে না খেয়ে থাকলে মা একসাথে দুজনেরই কষ্ট। চল কিছু খেয়ে নে। মা, আমি এখন কি করব মা? আর 5 মাস পর আমার সন্তান পৃথিবীতে আসবে, তার তো কোনো দায়িত্বই নেই। দায়িত্ব নিবে কি করে? সে তো এখন চিরকালের জন্য সুইজারল্যান্ড চলে যাচ্ছে। এত অর্থ বিভব রেখে ওই ভিতুটা কি আসবে তোর সন্তানের দায়িত্ব নিতে? মানে কি বলছিস নবীনা? হ্যাঁ মা, ওর বউ ডিসিশন নিয়েছে, ওরা নাকি এবার বিদেশ চলে যাবে। ওর বউ মনে হয় মা সব টের পেয়ে গেছে। আমি জানতাম এমন একটা কিছু হবে। তাহলে এখন কি হবে মা? কি আর হবে, তোকে এখন শক্ত হতে হবে। পৃথিবীতে অনেক সন্তানই আছে যারা বাবা ছাড়াই বড় হয়। ও তোকে ছুঁড়ে ফেলে দিতে চায় আপু, তার আগে তুই ওকে ছুঁড়ে ফেলে দে। হ্যাঁ, ওই বদমাইশটাকে বুঝিয়ে দে তুই দুর্বল না। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরাও জিততে পারি। আমি তোর পাশে আছি মা। হ্যাঁ মা, আমাকে শক্ত হতে হবে। আমাকে দেখিয়ে দিতে হবে এই পৃথিবীতে পুরুষ ছাড়াও নারীরা ঘুরে দাঁড়াতে পারে। আমি ওকে মা উচিত শিক্ষা দেবো মা, আর ওকে উচিত শিক্ষা দেবো। মমিতা, তুমি এখানে? এ নাও, এটা তোমার জন্য। এটা কি? ডিভোর্স পেপার। ডিভোর্স পেপার? তুমি পাগল হয়ে গেছো নাকি? কি বলতেছো? পাগলামির কি দেখলা তুমি? তুমি কি মনে করেছিল শুধু বিয়ে করে বাচ্চা পয়দা করাই পুরুষত্ব? পুরুষত্ব হলো সত্য বলার সাহস, পুরুষত্ব হলো নারীকে তার ন্যায্য অধিকার দেওয়ার সাহস, আর পুরুষত্ব হলো সম্পর্কের সম্মান টিকিয়ে রাখার সাহস। কিন্তু মমিতা, আমাদের সন্তান ও এতিম হয়ে গেছে, জন্মের আগেও এতিম হয়ে গেছে। তুমি নিজে ওকে এতিম করেছো। ভালোই হলো, তোমার মতো দায়িত্বহীন বাবার সন্তান হওয়ার থেকে ওর পিতৃহীন হওয়াটা অনেক ভালো। মমিতা, আমার কথা শোনো। আমি যা বলেছি ঠিক সেইভাবে কাজ করবে। ওই জানোয়ারটার পরিণতি এইটাই হওয়া উচিত। আর তুমি বা তোমার সন্তানের কোনো চিন্তা তুমি করো না। তোমার পরিবারের সব দায়িত্ব আমি নিলাম, যেটা পালন করতো আবির। আচ্ছা, আমি উঠি। তোমার আর কি বলার আছে আবির? বলো, আমাকে বলো। আর না না, তুমি যেটা বুঝতেছো সেটা ভুল বুঝতেছো। আমার কথা শোনো, ও একটা নষ্ট মেয়ে। কি এইটা কি? তোমার মুক্তি শোনো। আমি আগে থেকেই সব সন্দেহ করেছিলাম, আর আমি বুঝতে পেরেছিলাম এই জিএম সাহেবের মধ্যে কোনো একটা গাবলা আছে।
তাই আমি নিজে খোঁজ নিয়ে এই জিএম সাহেবের রহস্য বের করেছি। তো মিস্টার জিএম সাহেবের প্রেমিক সাহেব, আপনার তো এখন 2 কলি গেল, আম্মু গেল, ছালাও গেল। এখন যান, আমার বাড়ি থেকে বেরিয়ে যান, আর জেলের ভাত খাওয়ার জন্য অপেক্ষা করেন। ঈশিতা, ঈশিতা তুমি এসব কি বলছো? আমি তোমার হাজবেন্ড। জেলে গিয়ে সেই হিসাবটা বের করো। এখন যাও আমার বাড়ি থেকে, জাস্ট গেট আউট।